ড্রামার শুরুতেই আমরা একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পাই। সেখানে দুইজন গুন্ডা কিছু বাচ্চাকে অপহরণ করে রেখে দিয়েছিল। হঠাৎ এক মেয়ে এসে আমাদের ফিমেল লিড 1-1-এর দিকে তাকিয়ে বলে, ও এটা তো অনেক সুন্দরী, এ আমাদের অনেক কাজে লাগবে। এরপর মেইন লিড মুভিনকেও দেখে বলে, আজ তো আমাদের লাকি ডে, দুইটা বাচ্চা হাতে পেয়ে গেছি। ওই মেয়ে এরপর তার সাথীকে বলে, এই দুইজনকে বাইরে নিয়ে চলো। গুন্ডারা মুভিন আর 1-1-কে বাইরে নিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎই 1-1 সেই গুন্ডার হাত কামড়ে দেয় আর দুজনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালাতে গিয়ে মুভিন পড়ে যায় আর বলে, তুমি আমার চিন্তা করো না, তুমি এখান থেকে পালাও, কারণ পিছন থেকে গুন্ডারা আসছে। কিন্তু 1-1 পালায় না, বরং মুভিনকে নিয়ে একটা ট্যানেলে লুকিয়ে পড়ে। গুন্ডারা কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যায়। তখন তাদের আওয়াজ শুনে 1-1 মুভিনকে বলে, আমরা বড় হয়ে অবশ্যই একে অপরকে বিয়ে করব। এরপর নিজের জেট পেন্ডেন্টের একটা টুকরো মুভিনের হাতে দিয়ে দেয়, কিন্তু মুভিন তখন জ্ঞান হারিয়ে ফেলে, তাই তার সব কথা পরিষ্কারভাবে শুনতে পারে না। গুন্ডাদের ডিস্ট্রাক্ট করার জন্য 1-1 ইচ্ছে করে তাদের সামনে দৌড়ে যায়, যাতে তারা তাকে ধরে ফেলে আর মুভিন বেঁচে যায়। গুন্ডারা 1-1-কে ধরে তার গলা চেপে ধরে জিজ্ঞেস করে, মুভিন কোথায়? কিন্তু 1-1 কিছুই বলে না। দূরে দাঁড়িয়ে মুভিন সব কিছু দেখছিল। তখন 1-1 চোখের ইশারায় তাকে পালিয়ে যেতে বলে, আর এখানেই এই দৃশ্যটা কাট হয়। পরের দৃশ্য 15 বছর পর জানা যায় 1-1-কে একজন লোক অ্যাডপ্ট করে নিয়েছিল। সে তাকে একটা ম্যানশনে নিয়ে এসে বলে, এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে এবং মিস্টার জিয়াংয়ের সঙ্গে বিয়ে করতে হবে। 1-1 ইশারায় জানায় যে সে এখানে থাকতে চায় না। তখনই আমরা জানতে পারি 1-1 আর কথা বলতে পারে না, সে মিউট হয়ে গেছে। তার অ্যাডপটিভ ড্যাড রেগে গিয়ে বলে, আমরা তো ইতিমধ্যেই তোমাদের ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে ফেলেছি, এখন থেকে তুমি লিগালি তার ওয়াইফ, তাই তোমাকে ওর বাড়িতে থাকতেই হবে। এই বলে তাকে মুভিনের বাড়িতে রেখে চলে যায়। দরজা খোলার পর ভেতরে ম্যানেজার মিস শিয়াও আর কিছু সার্ভেন্টকে দেখা যায়। শিয়াও তাকে অপমান করে বলে, আমি বুঝতেই পারছি না মিস্টার মুভিন তোমার ভিতরে কি দেখলো যে তোমাকে বিয়ে পর্যন্ত করে ফেললো। অন্যদিকে মুভিনের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে তার অ্যাডপটিভ প্যারেন্টস সম্পর্কে সব তথ্য পাওয়া গেছে, কিন্তু মিস রাইর ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। সাথে সাথে আমরা জানতে পারি মুভিন 1-1-কে ছোটবেলায় রাই বলে ডাকতো আর 1-1 তাকে শান বলে ডাকতো। এদিকে 1-1-কে ভেতরে নিয়ে যাওয়া হয়। শিয়াও তাকে বলে, ওপরে গিয়ে বাঁ দিকে দ্বিতীয় রুমে গিয়ে বিশ্রাম নাও। 1-1 চলে গেলে সার্ভেন্টরা ফিসফিস করে বলে, ওই রুম তো বসের রুম, আর বস একদমই পছন্দ করে না কেউ তার রুমে ঢুকুক। তখন শিয়াও হেসে বলে, তোমরা তোমাদের কাজে মন দাও। এরপরের দৃশ্যে দেখা যায় 1-1 রুমে গিয়ে বলে, সত্যিই কি মুভিন আমার জন্য এত সুন্দর একটা রুম সাজিয়েছে? তারপর সে একটা ওয়েডিং গাউন দেখে অবাক হয়ে বলে, ওয়াও, এটা কত সুন্দর। ঠিক তখনই মুভিন নিজে থেকে এসে নিজের রুমে ঢোকে আর 1-1-কে দেখে রেগে গিয়ে বলে, তুমি কেমন করে সাহস পেলে আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকতে? সে তার গলা ধরে টেনে বের করে দিতে চায়। 1-1 তখন ইশারায় বলে, আমার দোষ কি? তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? কিন্তু মুভিন কিছুই শোনে না, বরং চিৎকার করে বলে, আমাকে এখনই জবাব দাও। 1-1 যখন লিখতেই যাচ্ছিল ঠিক তখনই শিয়াও এসে বলে, আমি তো তোমাকে তৃতীয় রুমে যেতে বলেছিলাম, তুমি এখানে এলে কেন? 1-1 তার কথা শুনে অবাক হয়ে যায়। সে সত্যিটা বলার চেষ্টা করে, কিন্তু মুভিন কিছুই শুনে না আর বলে, আমি তোমাদের মতো মেয়েদের খুব ভালোভাবে চিনি। সেদিনও তুমি আমাকে সিডিউস করেছিলে, আর সেই কারণে আমাকে তোমাকে বিয়ে করতে হয়েছে। আজ আবার আমার বেডরুমে চলে এসেছো। এরপরই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেদিন রাতে ক্লাবে 1-1 তার অ্যারেঞ্জমেন্ট করছিল। তখন মুভি নেশার মধ্যে গিয়ে তার সাথে রাত কাটায়, আর এই জন্যই সে 1-1-কে বিয়ে করেছে। মুভিন রেগে গিয়ে শিয়াওকে বলে, একে বেসমেন্টে বন্দি করে রাখো যতক্ষণ না সব রুলস মনে করে। এরপর তাকে ধাক্কা মেরে সে চলে যায়। ঠিক তখনই 1-1-এর সেই পেন্ডেন্টটা পড়ে যায়, কিন্তু মুভিন যখন পিছনে দেখায় তখন 1-1 সেটা লুকিয়ে ফেলে। পরের দৃশ্যে 1-1 বেসমেন্টে বন্দি হয়ে কাঁদতে কাঁদতে বলে, শ্যাম তুমি কোথায়? 15টা বছর হয়ে গেল,
তুমি এখনো আমাকে খুঁজে বের করলে না কেন? ঠিক তখনই সেখানে একটা বৃদ্ধা সার্ভেন্ট আসে। সে 1-1কে ওয়েডিং গাউন দিয়ে বলে, এইটা মিস্টার মুভিন আপনার জন্য পাঠিয়েছে, যাতে তিনি সবার সামনে আপনার সাথে বিয়ে করতে পারে। 1-1 অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি বলছেন? সত্যি কি এই ড্রেস মুভিন পাঠিয়েছে? বৃদ্ধা সার্ভেন্টটি হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়, কিন্তু বাইরে গিয়ে সে শিয়াওকে বলে, আমি ড্রেসটা 1-1কে দিয়ে দিয়েছি। শিয়াও মুচকি হেসে বলে, এবার তো মুভিন নিশ্চিত ওকে বাড়ি থেকে বের করে দেবে, কারণ সে একদমই পছন্দ করে না কেউ তার এই স্পেশাল ওয়েডিং গাউনটাকে ছুক। এরপর শিয়াও ওই বৃদ্ধা সার্ভেন্টকে বলে, তোমার ছেলে তো ইউনিভার্সিটিতে যেতে চায় তাই না? টেনশন নিও না, তার সব খরচ আমি চালাবো। এটা শুনে বৃদ্ধা কৃতজ্ঞ হয়ে তাকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর 1-1 সেই ওয়েডিং গাউন পরে মুভিনের রুমে আসে। তাকে দেখে মুভিনের মনে কিছুক্ষণের জন্য তার চাইল্ডহুড ফ্রেন্ড রায়ের মুখ ভেসে ওঠে। এক মুহূর্তের জন্য সে ইমোশনাল হয়ে পড়ে আর 1-1কে কিস করতে যায়, কিন্তু 1-1 তাকে নিচ থেকে দূরে ঠেলে দেয়। তখনই মুভিন বুঝতে পারে এই তো রাই না, এই তো 1-1। আর তখনই সে ভীষণ রেগে গিয়ে চিৎকার করে আর বলে, তুমি সাহস কিভাবে পেলে আমার ড্রেস পরার? সে নিজেই ড্রেস খুলে ফেলতে শুরু করে। 1-1 বারবার ইশারায় বোঝাতে চায়, এই ড্রেস তো আমাকে সার্ভেন্টই দিয়েছে, কিন্তু মুভিন তার কথা কিছুই শুনে না। ঠিক তখনই সেই বুড়ো মহিলা সেখানে আসে। 1-1 তাকে সত্যি বলার জন্য ইশারা করে, কিন্তু মহিলা মিথ্যা বলে। সে বলে, ম্যাডাম আপনি তো ইচ্ছে করে ড্রেসটি পরেছেন। এই কথা শুনে মুভিন আরো রেগে যায় আর বলে, তুমি শুধু অন্যদের সিডিউস করতে জানো। এটা বলে সে আবার ড্রিঙ্ক করতে শুরু করে। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস আপনার ব্লাড রিপোর্ট এসে গেছে, তাতে প্রমাণ হয়েছে আপনার ড্রিঙ্কে ড্রাগস মিশানো হয়েছিল। এইটা শুনে মুভিন ভাবে, নিশ্চয়ই 1-1ই আমার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছিল। রাগে সে গ্লাস ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে বলে, তুমি ইচ্ছে করে এসব করেছো তাই না? সে তাকে ধাক্কা মারে। 1-1 কাচের উপর পড়ে যায়, তার হাত কেটে রক্ত পড়তে শুরু করে, কিন্তু তাও মুভিন তাকে গালাগালি করতে থাকে, তাকে অনেক অপমান করে। এরপর সার্ভেন্টসদের ডেকে বলে, একে এখান থেকে বের করে দাও। 1-1 সেখান থেকে চলে যাওয়ার পর মুভিন পেইন্টেন্টের সেই থ্রেডটা দেখতে পায়। তখনই তার মনে সন্দেহ হয়, একি তবে আসলেই আমার চাইল্ডহুড ফ্রেন্ড রাই? দৃশ্য পরিবর্তন হয়। শিয়াও তখন 1-1কে স্টোর রুমে বন্দি করে রাখে। 1-1 তাকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, আমার দোষটা আসলে কি? তুমি কেন বারবার আমাকে ফাঁসাচ্ছ? কেন আমার সাথে এমনটা করছো? শিয়াও হেসে বলে, তুমি কি ভেবেছিলে আমার মুভিনকে আমার কাছ থেকে কেড়ে নেবে? মিসেস মুভিন কেবল আমিই হব, তুমি না। তুমি এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো আর এর শাস্তি তোমাকে পেতেই হবে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেদিন আসলে ক্লাবের পার্টিতে শিয়া ওই মুভিনের ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়েছিল। সেখানে 1-1 ক্লিন করতে গিয়ে ডু নট ডিস্টার্ব সাইনটা অন্য রুমে লাগিয়ে দেয়। ফলে মুভিন ভুল করে সেই রুমে ঢুকে পড়ে যেখানে 1-1 ছিল। আর এর ফলে সেদিন তারা দুইজন একসাথে রাত কাটিয়ে ফেলে। দৃশ্য বর্তমানে ফিরে আসে। শিয়াও সার্ভেন্টসদের বলে, ওর কাপড়গুলো যত টুকরো টুকরো করবে তত টাকা পাবে। প্রথমে সার্ভেন্টস ভয় পায়, যদি বস জেনে যায়। শিয়াও বলে, সে কখনোই জানবে না। টাকা পেতে চাইলে আমার কথা মতো কাজ করতে হবে। এরপর সব সার্ভেন্টস মিলে 1-1-এর কাপড় ছিঁড়তে থাকে। 1-1 কাঁদতে কাঁদতে তাদের ঠেকাতে চায়, কিন্তু পারে না। ও একটা পাথর তুলে তাদের ভয় দেখাতে চায়, কিন্তু তার হাত থেকে পাথর কেড়ে নেওয়া হয়। তারপর সে সার্ভেন্টসদের দিয়ে 1-1-এর গায়ে পানি ঢেলে দেয় আর বলে, এ তো অনেক পাতলা, একে কিছু খাওয়াও। সার্ভেন্টসটা জোর করে তাকে খাওয়াতে থাকে। 1-1 কাঁদতে কাঁদতে অনুরোধ করে, আমাকে ছেড়ে দাও, কিন্তু কেউ শুনে না। বরং শিয়াও চিৎকার করে বলে যে যতবার তাকে চাবুক মারবে তত টাকা পাবে। সার্ভেন্টসটাও তখন তাকে মারতে শুরু করে। 1-1-এর তখন শৈশবের কথা মনে পড়ে যায়, কিভাবে ছোটবেলায় তাকে গুন্ডারা মারতো। এরপর শিয়াও সার্ভেন্টসদের বলে, এবার ওর সাথে মিসবিহেভ করো। প্রথমে তারা অস্বীকার করে, কিন্তু শেষে শিয়াওয়ের চাপে মেনে নেয়। এদিকে মুভিন 1-1-কে খুঁজতে খুঁজতে তার কিছুটা কাছে চলে আসে। তার আওয়াজ শুনে শিয়াও সার্ভেন্টসদের বলে, ওকে শক্ত করে ধরে রাখো, আমি মুভিনকে সামলে আসছি। 1-1 চিৎকার করে আওয়াজ দিতে চায়, কিন্তু সার্ভেন্টসটা তাকে চেপে ধরে। শিয়াও বাইরে গিয়ে মুভিনকে বলে, তুমি এখানে কি করছো? 1-1 তো এখান থেকে কখন চলে গেছে। মুভিন তার কথা বিশ্বাস করে না আর তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায়, আপনার ফ্রেন্ড রাই রেস্টুরেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। এটা শুনে মুভিন অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে রওনা দেয়। মুভিন সেখান থেকে চলে যাওয়ার পর
সেও ফিরে এসে দেখে 1-1 তো অজ্ঞান হয়ে গেছে। সবাই খুব ভয় পেয়ে যায়, এ আবার মরে গেল নাকি। কিন্তু শিয়াও বলে না, এখনো বেঁচে আছে। সে পানির ছিটা দিয়ে 1-1কে জাগায়, তারপর হেসে বলে তুমি কি ভেবেছিলে মুভিনকে এখানে আনবে? এটা কখনোই হবে না। এরপর আবার সার্ভেন্টসদের বলে এর সাথে খারাপ ব্যবহার করো। ঠিক তখনই একজন ওল্ড লেডি মুভিনের সঙ্গে দেখা করে। সে বলে আমি মিস 1-1-এর জিনিস ফেলে দিতে যাচ্ছি। এইটা শুনে মুভিনের মনে পড়ে যায় ওর হাত তো কাটা পড়েছিল, রক্তও পড়ছিল। সে তখন ফিমেল সার্ভেন্টসদের দেখতে পায় তারা কোথাও যাচ্ছে। তাদের জিজ্ঞেস করলে তারা বলে মিস শিয়াও আমাদেরকে ডেকেছে 1-1-এর কাছে। এইটা শুনে মুভিন তাদের পিছু নেয়। ভেতরে শিয়াও তখনও 1-1-কে টর্চার করছিল। তখনই হঠাৎ করে 1-1-এর জেট পেন্টিংটা মাটিতে পড়ে যায়। শিয়াও সেটা দেখে মনে পড়ে মুভিনের কাছেও তো একই পেন্টেন্ট আছে, আর মুভিন একদিন বলেছিল এই পেন্টেন্টটা আমার প্রথম ভালোবাসার মানুষের। দেখা যায় 1-1 সেটা দ্রুত তুলে নেয়, আর ঠিক তখনই মুভিন ঢুকে পড়ে। সবাই খুব ভয় পেয়ে যায়। মুভিন সঙ্গে সঙ্গে নিজের ব্লেজার খুলে 1-1-কে ঢেকে দেয়। এরপর সার্ভেন্টসদের ধমক দিয়ে বলে তোমাদের সাহস কিভাবে হলো এর সাথে এমন আচরণ করার। শিয়াও তখন দোষটা 1-1-এর ঘাড়ে চাপাতে চায়, কিন্তু মুভিন উল্টো তাকে চুপ করে দেয়। সে গার্ডদের ডেকে সব সার্ভেন্টসদের সেখান থেকে বের করে দেয়। এরপর মুভিন 1-1-এর কাছে এসে সরি বলে, তাকে কোলে করে রুমে নিয়ে যায় আর তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। এই সময় তাদের মধ্যে একটা সুইট মোমেন্ট তৈরি হয়। মুভিন বলে আজ যা হয়েছে তার জন্য আমি অনেক দুঃখিত, কিন্তু ভবিষ্যতে যদি এরকম কিছু হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। 1-1 মাথা নেড়ে সম্মতি দেয়। ঠিক তখনই মুভিনের অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে বস আপনি তো রেস্টুরেন্টে যাননি, আপনার ফ্রেন্ড অনেকক্ষণ অপেক্ষা করে অনেক অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে গেছে। এটা শুনে মুভিন ভীষণ আপসেট হয়ে যায়। সে বলে আমি কি কখনই আমার বন্ধুর সাথে দেখা করতে পারবো না? সে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। 1-1 অবাক হয়ে ভাবে হঠাৎ আবার ওর কি হলো, আর দৃশ্যটা এখানেই শেষ হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় মুভিন একা বসে ড্রিঙ্ক করছিল। সার্ভেন্টস গিয়ে 1-1-কে বলে ম্যাডাম আপনি বসকে ড্রিঙ্ক করা থেকে আটকান, না হলে তার শরীর অনেক খারাপ হয়ে যাবে। 1-1 তখন যেতে চাইছিল না, কিন্তু বাধ্য হয়ে মুভিনের কাছে তাকে যেতে হয়। সে ইশারায় বোঝায় তুমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছো, আর করো না, শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু মুভিন কিছুই শোনে না। তখন 1-1-এর হাত থেকে ওয়াইনের বোতলটি কেড়ে নেয়। 1-1-কে দেখে মুভিনের চোখে হঠাৎ তার শৈশবের বন্ধুটি ভেসে ওঠে। তাই সে তাকে টেনে কাছে নিয়ে চুমু খাওয়ার চেষ্টা করে। 1-1 তাকে ঠেলে সরিয়ে দেয়, কিন্তু মুভিন ফের চেষ্টা করে। শেষ পর্যন্ত 1-1 তাকে জোরে ধাক্কা মারতে বাধ্য হয় এবং নিজেকে আলাদা করে নেয়। এটা দেখে মুভিন রেগে গিয়ে বলে তুমি এখনো সেই দিনের মতোই আছো, আমাকে সিডিউস করার চেষ্টা করছো আর আমার সঙ্গে রাত কাটাতে চাও। 1-1 তখন রেগে গিয়ে উত্তর দেয় ওই দিন তো তুমিই আমার কাছে এসেছিলে, আমি তোমার কাছে যাইনি। মুভিন তার কোনো কথা শোনে না। রাগে সে ডিভোর্স পেপার ওর মুখের ওপর ছুঁড়ে মারে এবং ওকে ঘর থেকে বের করে দেয়। এরপর কয়েকজন চাকর চাকরানি এসে 1-1-কে বলে ম্যাডাম বস আপনার সাথে খুব অন্যায় করেছে, আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের কিছুই করার নেই। এখন আপনি কোথায় যাবেন? 1-1 তখন তার অনাথ আশ্রমের দাদুর কথা মনে করে। সে তাদের বলে তোমরা চিন্তা করো না, আমার যাওয়ার জায়গা আছে, আমি ঠিক আছি। এই কথা শুনে সবাই অনেক খুশি হয়। এর পরের দৃশ্যে 1-1 অনাথ আশ্রমের দিকেই যাচ্ছিল। তখনই রাস্তায় সে দেখে একজন বৃদ্ধ অচেতন অবস্থায় পড়ে আছে আর তার চারপাশে লোক ভিড় করছে। 1-1 ছুটে গিয়ে বুঝতে পারে সে অচেতন ব্যক্তি আর কেউ নয়, তারই দাদু। দ্রুত সে দাদুকে তুলে চেয়ারে বসায় আর বলে দাদু বাড়ি গিয়ে বিশ্রাম নিন। দাদু তাকে বলে তুমি আমাকে বাঁচালে, ধন্যবাদ। এরপর ভালো করে তাকিয়ে দেখে এটা তো তার 1-1। 1-1 একটু লাজুকভাবে বলে হ্যাঁ আমি 1-1। দাদু অনেক খুশি হয় 1-1-কে দেখতে পেয়ে। 1-1 বলে আমি জানি অনাথ আশ্রমের অবস্থা এখন খুব খারাপ, আর তাই আমি এর জন্য কাজ করব, উপার্জন করে আপনাদের সাহায্য করব, যাতে করে এখানে আরও বাচ্চারা থাকতে পারে। দাদু তাকে খুশিতে জড়িয়ে ধরে। এরপর দাদু মুভিনের ব্যাপারে জানতে চায়। 1-1 বলে আমি তাকে 15 বছর ধরে খুঁজছি, এখনও পাইনি। দাদু বলে চিন্তা করো না, শীঘ্রই তুমি তাকে খুঁজে পাবে। 1-1 এরপর সেখান থেকে ফুলের দোকানে চলে যায়। ঠিক তখনই মুভিন গাড়ি নিয়ে এসে দাদুর সঙ্গে দেখা করে। দাদু তাকে চিনে ফেলে। সে বলে হ্যাঁ তুমি সেই ছোটবেলার মুভিন। দুজনই একে অন্যকে দেখে খুব খুশি হয়। মুভিন তখন জানতে চায় 1-1 কোথায়।
দাদু বলে সে একটু আগে আমার কাছে এসেছিল, এখন ফুলের দোকানে গেছে। এটা শুনে মুভিন সাথে সাথে দোকানের দিকে ছুটে যায়। দোকানে গিয়ে 1-1 ফুল দেখে অতীতের কথা মনে করছিল। সে মনে করে কিভাবে দাদু ওকে এবং মুভিনকে ছোটবেলায় এই দোকানে নিয়ে আসতেন। হঠাৎই কয়েকজন গুন্ডা দোকানটা দেখে বলে, এই দোকানটা তো আমরা ভেঙে দিয়েছিলাম, দেখো আবার খুলেছে। তাদের মধ্যে একজন বলে, ওই যে ওই মেয়েটা ফুল দেখছে, সে তো দেখতে বেশ সুন্দরী। সেই মুহূর্তে শিয়াও মাস্ক পরে এসে তাদেরকে বলে, তোমরা যদি ওই মেয়েটাকে টর্চার করতে পারো তাহলে আমি তোমাদেরকে টাকা দিব, যত টর্চার করতে পারবে তত টাকা পাবে। তারা জিজ্ঞেস করে, তুমি কি ওই মেয়েটার শত্রু? শিয়াও ঠান্ডা গলায় বলে, আমার টাকার জন্য তোমরা কাজ করবে, এত কিছু জানার দরকার নেই। এরপর সে তাদেরকে ব্ল্যাক কার্ড দেখিয়ে খুশি করিয়ে দেয় আর তাদের হাতে অস্ত্র দিয়ে ফুলের দোকানে 1-1কে অপমান করার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিন্তু যাওয়ার আগে শিয়াও বলে, ওর কাছে একটা জেট প্যান্ডেন্ট আছে, সেটাও আমাকে এনে দিবে, আর আমার সেটা ঠিকঠাক অবস্থায় চাই। তার কথা মতো গুন্ডারা এগিয়ে যায়। ওই সময় 1-1 দোকানে ফুল দেখছিল। গুন্ডারা এসে তার গা ঘেঁষতে শুরু করে। তারা তাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং তাকে অপমান করতে শুরু করে। 1-1 তখন পুলিশ ডাকার হুমকি দেয়, কিন্তু গুন্ডারা তার কথা কোনো ভয় পায় না। তারা উল্টো তার কথা নিয়ে ঠাট্টা করে এবং তাকে টর্চার করা শুরু করে। ঠিক তখনই সেখানে মুভিন আসে। 1-1কে দেখেই সে মনে করে, এখানে হচ্ছে কি, সেই কে আসলে আমার ছোটবেলা বন্ধু। ঠিক তখনই সে চমকে ওঠে, কারণ এক অচেনা মেয়ে তার পাশে ধাক্কা খায়, যার পকেটে সেই জেট পেন্ডেন্টটা দেখা যায়। মুভিন তখন জিজ্ঞেস করে, তোমার নাম কি রুই? মেয়েটি বলে হ্যাঁ। মেয়েটি আবার মুভিনকে জিজ্ঞেস করে, তোমার নাম কি শান? মুভিনও হ্যাঁ বলে উত্তর দেয়। সেখানে মুভিন বুঝতে পারে সেই মুহূর্তেই দূর থেকে 1-1-এর কাদার আওয়াজ শোনা যায়। মুভিন দৌড়ে গিয়ে ওকে বাঁচাতে যায়, কিন্তু সেই অচেনা মেয়েটি অচেতন হওয়ার নাটক করে। মুভিন দেখে মনে করে, আগেরবার আমি না বুঝেই ওকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এইবার এমনটা হবে না। আমি প্রথমেই ওকে হাসপাতালে নিয়ে যাব। এটা বলেই সে মেয়েকে সেখান থেকে নিয়ে যায়। গাড়িতে বসে অচেনা মেয়েটি খুব খুশি হয়ে মুভিনের সঙ্গে কথা বলে। মুভিন জেট প্যান্ডেন্টটা চাইলে হঠাৎ লক্ষ্য করে তার পকেটে আরেকটা প্যান্ডেন্টের সঙ্গে তা মিলে যায়। এমন সময় দুটি প্যান্ডেন্ট একসাথে দেখে মুভিন খুব চমকে যায়। মেয়েটি প্রশ্ন করে, তুমি এত ঘাবড়ে গেছো কেন? দুইটি প্যান্ডেন্ট মিললেও মুভিন বলে, তুমি কিভাবে কারো অনুভূতির সাথে খেলতে পারো? তোমার লজ্জা হওয়া উচিত। তুমি কি মনে করেছো আমি তোমাকে চিনতে পারিনি? রেগে গিয়ে সে মেয়েকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং ড্রাইভারকে বলে, এখনই ফুলের দোকানে ফিরে চলো। মুভিন সেখান থেকে চলে যাওয়ার পর সে অচেনা মেয়েটি কাউকে কল করে আর বলে, সরি, প্ল্যান ফেল হয়ে গেছে, কিন্তু আমাকে আমার কাজের টাকা পাঠাও। তখন ফোনে সেই ছেলে বলে, তুমি তো তোমার কাজ ঠিকভাবে করতে পারোনি, তাহলে কেন টাকা চাচ্ছ? এটা বলে সে কল কেটে দেয় আর মেয়েটিও খুব রেগে যায়। আমরা দেখতে পারি গুন্ডারা তখনও 1-1কে হয়রানি করছিল। ঠিক তখনই মুভিন সেখানে এসে তাদেরকে শিক্ষা দেয় আর সে 1-1কে নিজের ব্লেজারটি দিয়ে ঢেকে দেয় এবং নিজের গার্ডদের বলে, তোমরা তাদের এখনই ধরে আনো আর গ্রেফতার করো। তখন গুন্ডারা বলে, আমাদের কোনো দোষ নেই, আমাদের তো এসব করতে বলা হয়েছিল। মুভিন জিজ্ঞেস করলে তারা তাকিয়েই থাকে, কারণ শিয়াও লুকিয়ে তাদেরকে দেখছিল, তাই তারা কোনো নাম বলতে পারে না। মুভিন তাদের সবাইকে ধরে এনে গ্রেফতার করায়। ওই সময় 1-1 অজ্ঞান হয়ে পড়ে যায়। মুভিন তাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায় আর তখনই 1-1-এর পকেট থেকে জেট পেন্ডেন্টটা পড়ে যায়। সেটা সাথে সাথে শিয়াও তুলে নেয় এবং সে চিন্তা করে, এখন 1-1-এর খেলা শেষ, আমি হব মুভিনের স্ত্রী। এরপর শিয়াও 1-1-এর দত্তক বাবাকে ফোন করে। সে তাকে ফোন করে বলে, তোমাদের কি 1-1-এর বদলে আরো টাকা লাগবে? এটা বলে সে ফোনটা কেটে দেয়। পরের দিন সে হাসপাতালের রুমে দেখা যায় মুভিন খুব চিন্তিত হয়ে বসে আছে। তখন তার গার্ড এসে বলে, অনাথ আশ্রম থেকে ফোন এসেছে, ওরা জানিয়েছে 1-1 এখন বিশ্রাম নিতে গিয়েছে। মুভিনের তখন মনে পড়ে দাদু এই সবই বলেছিলেন তাকে। সে বলে, 1-1-ই তাহলে আমার শৈশবের বন্ধু। এরপরে সে তার সহকারীকে আদেশ দেয় এই পুরো ঘটনাটা ঘাটিয়ে দেখতে, কেউ কেন বা কোন কারণে 1-1-কে ক্ষতি করার চেষ্টা করছে। এরপর সে দ্রুত 1-1-এর কাছে ফিরে এসে বলে, তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। ডাক্তাররা এসে তাকে বলে, আমাদের আরো কয়েকটা রিপোর্ট প্রয়োজন, এরপর আমরা বিস্তারিত বলতে পারবো। মুভিন বারবার ফোন করে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পরে মুভিন ফিরে এসে 1-1-এর পাশে বসে। সে তাকে বলে, 15 বছর যাবৎ আমরা আলাদা, এখন থেকে আর আমরা একে অপর থেকে দূরে থাকবো না, সব সময় একসাথে থাকবো। এই কথা শুনে 1-1-এর জ্ঞান ফিরে আসে। 1-1 জেগে উঠেই মুভিনকে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি আমার অনেক সাহায্য করেছো। মুভিন বলে, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে,
তুমি আমাকে সত্যি সত্যি একটা কথার সোজা উত্তর দিবে। 1-1 জিজ্ঞেস করে কি ব্যাপার। ঠিক সেই সময় মুভিনের সহকর্মী এসে বলে, বস, আমার আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই কথা শুনে মুভিন 1-1কে বলে, ঠিক আছে, এখন বিশ্রাম করো। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। মুভিন চলে যাওয়ার পর 1-1 বুঝতে পারে তার কাছে সেই পেন্ডেন্টটি নেই। সে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও পায় না। অনেক চিন্তায় পড়ে সে নার্সকে ডেকে জানতে চায়, আমার পেন্ডেন্টটা কোথায়। নার্স একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে, আপনি কি আপনার কাপড় চোপড়ের ব্যাপারে জিজ্ঞেস করছেন? 1-1 বলে, না, আমি আমার পেন্ডেন্টের কথা বলছি। নার্স বলে, আমরা আপনার সব জিনিস নিরাপদে রেখেছি, ডিসচার্জের সময় নিয়ে যেতে পারবেন, এখন আপনার ঝুঁকি নেওয়া উচিত হবে না। 1-1 তখন রাজি হয়ে যায়। সে ঠিক আছে বলে মেনে নেয়। বাইরে এসে মুভিনের সহকারী বলে, আমাদের পরিবারের একটা খুবই গুরুতর সমস্যা হয়েছে, আমাকে এখনই বাড়ি যেতে হবে। মুভিন বলে, ঠিক আছে যাও, যদি টাকার দরকার হয় আমাকে বলো। সহকারী যখন চলেই যেতে নেয় তখনই 1-1-এর দত্তক বাবা তার পরিবার সহ সেখানে এসে হাজির হয়। তারা মুভিনকে চেঁচিয়ে বলতে থাকে, তোমার সাহস কত বড় হলো আমার মেয়েকে কষ্ট দেওয়ার, তোমার জন্য সে আজকে হাসপাতালে, আমরা তোমার উপর মামলা করব, আর মামলা থেকে বাঁচতে চাইলে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। ওদের এইসব কথা শুনে 1-1 সাথে সাথে রুমে এসে বসে পড়ে। তাদের কথা শুনে সে কান্না করতে থাকে। তার মনে হয় তারা আসলে কখনোই আমাকে ভালোবাসেনি। মুভিন তখন তাদেরকে বলে, আপনার লজ্জা হওয়া উচিত, আপনি আপনার মেয়ের বদলে আমার কাছে টাকা চাচ্ছেন। আপনিই তো ওকে জোর করে আমার সাথে বিয়ে করিয়ে দিয়েছিলেন আর আমার বাড়িতে ফেলে রেখেছিলেন, আর এতদিনে একটা খোঁজও নেননি। আর এখন যখন আপনার টাকার দরকার তখন আপনার মেয়ের কথা মনে পড়ে গেল। আমি আপনাদের মতো এমন শেমলেস মানুষ কখনো দেখিনি। এই কথা শুনে তার বাবা রাগে চেঁচিয়ে বলে, তুমি কিভাবে আমাকে এসব কথা বলতে পারো? যদি তুমি আমাদেরকে টাকা না দাও তাহলে আমি তোমাকে গ্রেফতার করাবো। এরপর মুভিনের বিপরীতে তার পরিবারের বাকি সদস্যরাও কথা বলতে শুরু করে। তখনই হঠাৎ সেখানে 1-1 এসে হাজির হয়। তাকে দেখে মুভিন বলে, তোমার তো এখন বিশ্রাম নেওয়া উচিত, ডাক্তার তোমাকে বাইরে আসতে মানা করেছে। কিন্তু 1-1 বলে, আমি ভালো আছি, আমি বাবার সাথে কথা বলতে চাই। এরপর সে বাবার দিকে তাকিয়ে বলে, আপনি কি এখানে আমাকে বেচে দেওয়ার জন্য আর কেনার জন্য এসেছেন? বাবা হাসতে হাসতে উত্তর দেয়, আমি এত বছর ধরে তোমার উপর টাকা খরচ করেছি, তোমাকে পড়াশোনা করিয়েছি, বড় করেছি, আমি কি আমার সেই টাকার হিসাব চাইতে পারি না? আমি যদি তোমাকে ওই অনাথ আশ্রম থেকে না আনতাম তাহলে আজ তুমি কোথাও ভিক্ষা করে বেড়াতে। এই কথা শুনে 1-1 ভীষণ কষ্ট পায়। মুভিনও এইসব কথা শুনে রেগে গিয়ে বাবাকে জোরে চড় মারে। এইটা দেখে বাবা প্রচন্ড চিৎকার করে ওঠে। তখন 1-1 বলে, আপনি শুধু টাকার জন্য আমাকে মানুষ করেছেন, তাই তো সেদিন মুভিনের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিলেন। এরপর মুভিন বলে, সেদিন ক্লাবের বাইরেও তোমার বাবা দাঁড়িয়েছিলেন। এটা শুনে 1-1-এর মন আরো ভেঙে যায়। সে বলে, বিশ্বাসই হচ্ছে না আপনি আমার বাবা। বাবা ঠান্ডা গলায় বলে, তোমার মতো মেয়েদের সঙ্গে এমনটাই হওয়া উচিত। আমি তো তোমাকে আরো অনেক ছেলের কাছেই পাঠাতে পারতাম, আমার যত টাকা দরকার আমি তত টাকা উপার্জন করব। এর জন্যই তো তোমাকে এত বছর ধরে লালন পালন করেছি। এই কথা শুনে মুভিন প্রচন্ড রেগে গিয়ে বাবাকে জোরে ঘুষি মারে আর বাবা মাটিতে পড়ে যায়। এটা দেখে বাবা ক্ষিপ্ত হয়ে বলে, এর জন্য আমি তোমাকে গ্রেফতার করাবো। তখন মুভিন বলে, ঠিক আছে, আমি আপনাকে টাকা দিব, বলুন কত লাগবে। বাবা বলে 50 লক্ষ। মুভিন বলে, ঠিক আছে, আমি আপনাকে এই টাকা দিয়ে দিব, কিন্তু এর আগে আপনাকে একটা শর্ত মানতে হবে। এই কথা শুনে বাবা জিজ্ঞেস করে, এটা আবার কোন শর্ত? মুভিন বলে, আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আজকের পর থেকে আপনি আর কখনো 1-1-কে বিরক্ত করবেন না, আর আমাদের কারোর সাথে যোগাযোগ করার চেষ্টাও করবেন না। বাবা বলে, হ্যাঁ, এত টাকা পেলে আমি কেন ওই ভিখারির মুখ দেখতে আসবো? এটা বলে সে হাসতে থাকে। এরপর সে মুভিনকে সেখান থেকে নিয়ে চলে যেতে থাকে। যাওয়ার সময় দুজনই একে অপর দিকে তাকায় আর নিজেদের অতীতের কথা মনে করতে থাকে। এরপর 1-1 সেখান থেকে চলে যায়। এরপর মুভিন বলে, আপনাকে এই কাগজপত্রে সাইন করতে হবে। সে বাবাকে দিয়ে কাগজে সাইন করিয়ে নেয় এবং নগদ এরপর 50 লাখ টাকা তার হাতে গুঁজে দেয়। এটা দেখে ওরা সবাই অনেক খুশি হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই মুভিন তার সহকারীকে বলে পুলিশ ডাকতে। এরপর বাবাকে বলে, আমি তোমার বিরুদ্ধে মামলা করব, আমাকে ফাঁসানোর জন্য আর নিজের মেয়েকে বিক্রি করার জন্য। এটা শুনে বাবা শকড হয়ে যায়। ওদিকে পরিবারের অন্য সদস্যরা ভয়ে পালিয়ে যায়। বাবা তখন মুভিনের কাছে হাত জোর করে বলে, প্লিজ আমাকে জেলে পাঠিও না। কিন্তু মুভিন তার কোনো কথাই শোনে না। সে পুলিশ ডেকে বাবাকে গ্রেফতার করিয়ে দেয়। এরপর মুভিন সেখান থেকে বের হতে যায়। তখনই হঠাৎ এক মেয়ের সাথে তার ধাক্কা লাগে। মেয়েটির হাত থেকে হঠাৎ করে জেট পেন্ডেন্টটা পড়ে যায়। তখনই আমরা বুঝতে পারি মেয়েটা আর কেউ নয়, সে হলো শিয়াও। শিয়াও মুভিনের সামনে পেন্ডেন্টটা লুকানোর চেষ্টা করে এবং অসুস্থ হওয়ার অভিনয় শুরু করে। সে বলে, প্লিজ এই পেন্ডেন্টটা আমার থেকে নিও না।
এটা আমার জন্য অনেক দরকারি। এই কথা শুনে মুভিন কনফিউজড হয়ে যায়। সে বলে, আমি তোমাকে কিছু করব না, শুধু একবার আমাকে এই পেন্ডেন্টটা দেখতে দাও। এই কথা শুনে শিয়াও তাকে পেন্ডেন্টটা দেখায়। মুভিন নিজের পেন্ডেন্টের সাথে সেটি মিলাতে চায় আর অবাক হয়ে দেখে দুটি আসলে একসাথে মিলে যায়। এটা দেখে মুভিনের মুখে খুশি ফুটে ওঠে। সে ভাবে, তাহলে এই মেয়েটাই আমার শৈশবের বান্ধবী। তখন শিয়াও তাকে জিজ্ঞেস করে, তুমি কি শান? মুভিন হ্যাঁ বলে। এই কথা শুনে শিয়াও খুশিতে তাকে জড়িয়ে ধরে। সে বলে, আমি বহু বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। মুভিনও তাকে জড়িয়ে ধরে, কিন্তু তার মনে আগের সেই আনন্দটা আসে না যেটা ওয়ান ওয়ানকে দেখে আসতো। তবুও সে শিয়াওকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই সময় ওয়ান ওয়ান সবটা দেখে ফেলে। সে মুভিনকে অন্য মেয়ের সাথে দেখে কষ্ট পেলেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে শুধু মুভিনকে জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে আমার সাথে কিছু জরুরি কথা আছে। মুভিন বলে, আমাকে আগে ওকে ডাক্তার দেখাতে হবে, তাই যেতে হবে। তখন ওয়ান ওয়ান জিজ্ঞেস করে, ওকে? ঠিক তখনই শিয়াও নিজের মুখ তোলে, আর সেটা দেখে ওয়ান ওয়ান অবাক হয়ে যায়। শিয়াও তখন অসুস্থতার ভান করতে থাকে, ফলে মুভিন বাধ্য হয়ে তাকে নিয়ে চলে যায়। এরপরে আমরা দেখি মুভিন ডাক্তারকে শিয়ার অবস্থার ব্যাপারে জিজ্ঞেস করে। ডাক্তার বলে, শিয়াও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। যখনই সে এমন কাউকে দেখতে পাবে যে তাকে আঘাত করতে পারে, তখনই সে আতঙ্কিত হয়ে পড়বে। বারবার এমনটা হলে তার জীবনও ঝুঁকিতে পড়তে পারে। তখন মুভিন বলে, ঠিক আছে, আমি তাকে সবার থেকে দূরে রাখবো। ডাক্তার বলে, এভাবে রাখলে সে কখনোই ভালো হবে না, বরং যাদের দেখে সে ভয় পায় তাদের সামনে তাকে রাখতে হবে, যাতে তার ভয়ের অনুভূতি কমে গিয়ে সে স্বাভাবিক হতে পারে। মুভিন তখন বলে, ঠিক আছে, আমি তাকে ওয়ান ওয়ানের সাথেই রাখবো। কিন্তু আমরা দেখতে পাই ওই ডাক্তার আসলে শিয়াওকে আগে থেকেই চিনত। শিয়াওই ওই ডাক্তারকে এমনটা বলতে বলেছিল। অন্যদিকে ওয়ান ওয়ান তার পেন্ডেন্টটা খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও পাচ্ছিল না। এমন সময় মুভিন শিয়াওকে নিয়ে সেখানে হাজির হয়। ওয়ান ওয়ান বলে, আমার পেন্ডেন্টটা পাচ্ছি না, তুমি কি কোথাও দেখেছো? মুভিন তখন শিয়াওকে বলে, তুমি ভেতরে যাও, আমি থাকতে থাকতে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। ওয়ান ওয়ান অবাক হয়ে বলে, তুমি ওকে এখানে নিয়ে এলে কেন? তখন মুভিন রেগে গিয়ে বলে, তোমাকে শিয়াওয়ের কাছে ক্ষমা চাইতেই হবে। ওয়ান ওয়ান হতবাক হয়ে যায়। সে বলে, আমি ওর কাছে ক্ষমা চাইবো কেন? তখন মুভিন বলে, আজ পর্যন্ত শিয়াওয়ের সাথে যা কিছু ঘটেছে আর আজ ওর যে অবস্থা, সবই তোমার কারণে, তাই তোমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। ওয়ান ওয়ান রেগে গিয়ে বলে, যে মেয়েকে টর্চার করা হয়েছে সে আমি ছিলাম। যে মানুষ আমাকে এত কষ্ট দিল, এত যন্ত্রণা দিল, এখন তুমি বলছো আমি নাকি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো? এই সময় সেও আবার ভয় পাওয়ার অভিনয় করতে শুরু করে। সে বলে, এই মেয়েটা আমাকে আঘাত করবে, আমি এখানে আর থাকতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে যাও। তখন মুভিন বলে, যতক্ষণ আমি তোমার সাথে আছি কেউ তোমাকে আঘাত করতে পারবে না, আর এই মেয়ে তো একেবারেই না। এইটা শুনে ওয়ান ওয়ানের খুব খারাপ লাগে। মুভিন ওয়ান ওয়ানকে বলে, তোমাকে এখান থেকে যেতে হবে। ওয়ান ওয়ান কান্না করতে করতে বলে, কেন যাব? এই ওয়ার্ড তো আমার জন্য, তাহলে আমি কেন যাব? কিন্তু মুভিন জোর করে তাকে সরিয়ে দিতে থাকে আর চিৎকার করে বলে, তোমাকে এখান থেকে যেতেই হবে। ওয়ান ওয়ান কান্না করতে করতে বলে, মুভিন তুমি কি স্বাভাবিক আছো? তুমি ভুল করছো। কিন্তু মুভিন তার কোনো কথা শুনে না। ওয়ান ওয়ান সেখান থেকে চলে যেতে থাকে আর হঠাৎই পড়ে যায়। সেও হাসতে হাসতে বলে, ওয়ান ওয়ান পড়ে গেছে, এখন আমি ওকে ভয় পাই না। এরপর মুভিনকে জড়িয়ে ধরে। মুভিন ওয়ান ওয়ানকে তুলতেই যাচ্ছিল, কিন্তু শিয়াও তাকে আটকে দেয়। ওয়ান ওয়ান কষ্ট করে নিজেকে সামলায়, উঠে দাঁড়ায় আর কান্না করতে করতে বেরিয়ে যায়। এরপর মুভিন শিয়াওকে বলে, তুমি একটু রেস্ট করো, আর সে এটা বলে বেরিয়ে যায়। শিয়াও জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? মুভিন বলে, আমি ওয়ান ওয়ানের জন্য আরেকটা ওয়ার্ড দেখতে যাচ্ছি। এটা শুনে শিয়াও মনে মনে ভাবে, মুভিনের মনে এখনো ওয়ান ওয়ানের জন্য সফট কর্নার আছে, তবে সমস্যা নেই, আমি ওয়ান ওয়ানকে পুরোপুরি মুভিনের জীবন থেকে সরিয়ে দেব। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেও এক গুন্ডার সাথে দেখা করছে। সে তাকে নিজের ছবি দিয়ে বলে, আমি মেসেজ করে পুরো প্ল্যান লিখে দিয়েছি, যেমনটা বলেছি ঠিক সেভাবেই কাজ করবে। গুন্ডাটি হ্যাঁ বলে চলে যায়। শিয়াও হাসতে থাকে। বর্তমানে মুভিন শিয়াওকে কমলার খোসা ছাড়িয়ে খেতে দেয় আর অতীতে যা হয়েছে তার জন্য সরি বলে। শিয়াও বলে, ইটস ওকে। ঠিক তখনই বাড়ির কয়েকজন নার্স একে অপরের সাথে কথা বলছিল। ওই মেয়েটা কতটা নির্লজ্জ, মুভিন তাকে নতুন ওয়ার্ড দিয়েছে, তবুও সে সবার কাছে তারই বদনাম করছে। এটা শুনে মুভিন রেগে যায় এবং বেরিয়ে পড়ে। শিয়াও তাকে থামিয়ে বলে, তুমি তো ওকে খুব শীঘ্রই ডিভোর্স দিতে চাচ্ছ, তাই এইসব কথা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু মুভিন বলে, আমি এভাবে ওকে আমার বদনাম করতে দিতে পারি না। এরপর রাগ করে সেখান থেকে চলে যায়। শিয়াও হাসতে থাকে। অন্যদিকে দেখা যায়
একটা গুন্ডা 1-1-এর ওয়ার্ডে ঢুকে তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। সে বলে, তুমি তো অনেককেই খুশি করেছো, এবার আমাকে একটু খুশি করো। সে 1-1-এর কাছে আসতে থাকে। ঠিক তখনই সেখানে মুভিন আসে আর ওই গুন্ডাকে জোরে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। 1-1 মুভিনকে বলে, এই তো সেই ফুলের দোকানের গুন্ডাটি। ঠিক তখনই সেখানে শিয়াও আসে। সে দেখে ওই গুন্ডার কাছে তার ছবি আছে। সে রাগ করে বলে, আমার ছবি তোমার কাছে কেন? মুভিন ওই গুন্ডাকে সত্যি বলার জন্য জোর করে। গুন্ডাটি বলে, আমি জানি না, ছবি বাইরে পড়েছিল, আমি পেয়েছি। শিয়াও তখন মুভিনকে বলে, আমার ছবি যখন ওর কাছে আছে মানে ও আমাকে আঘাত করতে চায়। এরপর শিয়াও 1-1কে উদ্দেশ্য করে বলে, তুমি ওর কথা বিশ্বাস করো না, আসলে ও ওই গুন্ডাদের সঙ্গেই মিলে আছে আর ওই আমার উপর হামলা করেছিল। মুভিন পুলিশ ডাকার হুমকি দিলে গুন্ডা বলে ফেলে, আমাকে শিয়াওকে মারার জন্য 1-1ই টাকা দিয়েছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। 1-1 চিৎকার করে বলে, তুমি মিথ্যা বলছো, আমি তো তোমাকে চিনিই না, আমি কখন বলেছি তোমাকে শিয়াওকে মারতে? কিন্তু গুন্ডা বারবার একই কথা বলে। সে বলে 1-1ই আমাকে টাকা দিয়েছে। 1-1 মুভিনকে অনুরোধ করে। সে বলে, দয়া করে আমাকে বিশ্বাস করো, ও মিথ্যা বলছে। তখন শিয়াও কান্না করে বলে, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে মারতে চাও? ঠিক তখনই মুভিনের অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে। সে বলে, বস, ওই ফুলের দোকানে গুন্ডা সব সত্যি বলে দিয়েছে। কে ওকে এইসব করতে বলেছিল? মুভিন রেগে গিয়ে জানতে চায় কে বলেছিল। অ্যাসিস্ট্যান্ট আগে শিয়াওর দিকে তাকায়, তারপর বলে, মিস 1-1 ওকে অর্ডার দিয়েছিল। সবাই অবাক হয়ে যায়। 1-1 চিৎকার করে বলে, না, আমি তো ওকে চিনিই না, আমি এটা কখনো করিনি। কিন্তু মুভিন রেগে গিয়ে বলে, তাহলে তুমি কি বলছো? এরা তিনজনই মিথ্যা বলছে আর শুধু তুমিই সত্য বলছো? এটা শুনে 1-1 হতবাক হয়ে যায়। তখন শিয়াও মুভিনকে জড়িয়ে ধরে বলে, আমার ভীষণ ভয় লাগছে, যদি এই মেয়ে আমাকে মেরে ফেলে। মুভিন তাকে শান্ত করে বলে, চিন্তা করো না, আমি আছি, কেউ তোমাকে আঘাত করতে পারবে না। এরপর সে 1-1-এর দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি একেবারে তোমার বাবার মতো। আমার বাড়িতে ঢোকার জন্য তুমি তোমার বাবার সাথে হাত মিলিয়েছিলে, তোমার লজ্জা হওয়া উচিত। প্রথম দিনও তুমি আমাকে ইচ্ছে করে ফাঁদে ফেলেছিলে। এই সব কিছু তুমি টাকার জন্য করছিলে, আর আজ তুমি টাকার জন্য মানুষ মারতেও প্রস্তুত। 1-1 কান্না করতে করতে বলে, আমি যতই সত্যি বলি না কেন, তুমি কখনোই আমাকে বিশ্বাস করবে না। তোমার কাছে তো শিয়াওই সব কিছু। ঠিক তখনই 1-1 শিয়াওয়ের গলায় নিজের জেট পেন্ডেন্টটা দেখে অবাক হয়ে যায়। সে দৌড়ে গিয়ে সেটা টেনে নিতে চায়। সে বলে, এটা আমার জেট পেন্ডেন্ট। মুভিন ভাবে 1-1 হয়তো শিয়াওকে আঘাত করছে। এটা ভেবে সে 1-1কে জোরে ধাক্কা দেয়। 1-1 টেবিলে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। অচেতন হওয়ার আগে সে দেখে মুভিনের গলায় আসলে সে একই পেন্ডেন্ট। এরপর মুভিন শিয়াওকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় 1-1 নিজের ওয়ার্ডে অচেতন অবস্থায় শুয়ে আছে। হঠাৎ তার জ্ঞান ফিরে। সে জেট পেন্ডেন্টটা খুঁজতে থাকে। নার্স এসে তাকে সেটা দিয়ে বলে, আপনার শরীর এখনো ঠিক নেই। আরেকটা কথা, আপনি 2 মাসে প্রেগনেন্ট। প্রেগনেন্সি খবর শুনে 1-1 অবাক হয়ে যায়। সে বলে, সত্যি? আমি কি সত্যি প্রেগনেন্ট? নার্স হ্যাঁ বলে আর সতর্ক করে, এখন থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে, নিজের ভালো করে খেয়াল রাখতে হবে, না হলে মিসক্যারেজ হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। অন্যদিকে আমরা দেখি শিয়াও মুভিনের ওপর রেগে আছে। সে বলে, তুমি তো 1-1কে ডিভোর্স দিতে চেয়েছিলে, তাও কেন সে আমাদের বাড়িতে আছে? তুমি কি ওকে ভালোবাসো? তুমি কি আমার সাথে বিয়ে করতে চাইছো না? মুভিন তাকে বোঝায়, দিব, টেনশন নিও না, আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু শিয়াও তখনও তার উপর রাগ করে থাকে। মুভিন তাকে শান্ত করার চেষ্টা করে। শিয়াও মনে মনে ভাবে, আমাকে এখন কিছু বড় করতে হবে যাতে মুভিন পুরোপুরি 1-1কে ছেড়ে দেয়। আর এখানে এই দৃশ্যটা শেষ হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই শিয়াও দারুণ স্টাইলে মুভিনের বাড়িতে প্রবেশ করছে। সে নিজেকে বলে, এখন আমাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট আসে। তাকে দেখে শিয়াও বলে, আমাকে দেখে তুমি তো শক খেয়ে গেছো তাই না? কারণ মুভিনের কথাই তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, কিন্তু দেখো আমি আবার ফিরে এসেছি। এবার আর কেউ চাইলেও আমাকে এখান থেকে বের করতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, তুমি এইসব আমাকে কেন বলছো? শিয়াও উত্তর দেয়, আমি তোমাকে তোমার আসল জায়গা দেখাতে চাই। যদি তুমি আমার সাথে না থাকো, আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি নিজেকে কি ভাবো? তোমার কি মনে হয় তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে? তখন শিয়াও বলে, আমার ভালো করেই জানা আছে কোম্পানি স্পাই তুমি, এতগুলো গন্ডগোল তুমিই করছো। এটা শুনে অ্যাসিস্ট্যান্টও শক খেয়ে যায়। সে দ্রুত শিয়াওকে রুমে নিয়ে গিয়ে বলে, তুমি এইসব জানলে কিভাবে? শিয়াও হেসে বলে, মানে আমার সন্দেহই ঠিক ছিল, এই সব কিছু তুমিই করেছো। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি কি ভেবেছো আমি তোমার ব্যাপারে কিছু জানি না? আমি ভালোভাবেই জানি তুমি মুভিনের ছোটবেলা বান্ধবী নও, সে তো অন্য কেউ।
শিয়াও অবাক হয়ে জিজ্ঞেস করে, এইটা আবার তোমাকে কে বললো? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি সবার উপরই নজর রাখি। তখন শিয়াও বলে, আমি শুধু চাই তুমি আমাকে সাহায্য করো 1-1কে এই বাড়ি থেকে বের করে দিতে। অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এর আগে তোমাকে আমার জন্য কিছু করতে হবে। শিয়াও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে বলে, তোমার এত সাহস হলে কিভাবে এইসব করার? এরপর অ্যাসিস্ট্যান্ট তার বিরুদ্ধে ভিডিও দেখায়। ভিডিও দেখে শিয়াও শক খেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, এখন তোমাকে আমার কথা মানতেই হবে। এরপর তারা একসাথে রাত কাটায়, আর তাদের এই সব কিছু একজন বৃদ্ধা মহিলা নিজের ফোনে ভিডিও করে রাখে। পরের দিন শিয়াও ঘুম থেকে উঠে অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব 1-1কে এই বাড়ি থেকে বের করো। অ্যাসিস্ট্যান্ট ও শিয়াও একসাথে নতুন প্ল্যান করে। হাসপাতালে 1-1 বলে, আমাকে প্রথমে কনফার্ম হতে হবে মুভিনি কি আমার শৈশবের বন্ধু। ওদিকে 1-1 মুভিনের বাড়িতে আসে। সে ভাবে, আমাকে এই বাচ্চার ব্যাপারে মুভিনকে সব সত্য বলতে হবে, আর আমার জেট পেন্ডেন্ট ফেরত নিতে হবে। ঠিক তখনই সে শিয়াওকে দেখে। শিয়াও বলে, তোমার সাহস কি করে হলো এখানে আসার? সে 1-1কে সুইমিং পুলের দিকে নিয়ে যায় আর পেন্ডেন্ট দেখিয়ে বলে, হ্যাঁ আমি জানি এটা তোমার, কিন্তু তোমার কোনো সাহস নেই এটা আমার কাছ থেকে নিয়ে নেওয়ার। 1-1 চেষ্টা করে পেন্ডেন্টটা নিতে, কিন্তু পারে না। ঠিক তখনই শিয়াও দেখে মুভিন আসছে। সে ইচ্ছে করে 1-1-এর সাথে ঝগড়া করে সুইমিং পুলে পড়ে যায়। মুভিন দৌড়ে গিয়ে তাকে বাঁচাতে পুলে ঝাঁপ দেয়। এই সময় মুভিনের গলার পেন্ডেন্টটি পড়ে যায়। 1-1 দুইটা পেন্ডেন্ট একসাথে দেখে নিশ্চিত হয়ে যায় যে হ্যাঁ, মুভিনই আমার শৈশবের বন্ধু, সেই আমার শান। মুভিন যখন বাইরে আসে 1-1 তাকে বলে, আমি তোমার আসল ছোটবেলার বান্ধবী। এই শিয়াও তোমাকে মিথ্যে বলছে। কিন্তু মুভিন তার কথা বিশ্বাস করে না। সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। 1-1-এর খুব খারাপ লাগে। এরপর সে শিয়াওর রুমে ঢোকে। সেখানে শিয়াও মুভিনকে ম্যানিপুলেট করতে থাকে। 1-1 বলে, আমি তোমার শৈশবের বান্ধবী। মুভিন বলে, তুমি আর কত মিথ্যা বলবে? শিয়াও নাটক করে বলে, 1-1 আমার পেন্ডেন্টটি অনেকবার চুরি করতে চেয়েছিল। হয়তো হাসপাতালে ভর্তি থাকার সময়ই ও আমার পেন্ডেন্টটি চুরি করেছে। মুভিন বলে, তুমি মিথ্যা বলা বন্ধ করো। এই পেন্ডেন্টটা তো সবসময় শিয়াওয়ের কাছেই ছিল। শিয়াও বলে, হ্যাঁ, আর 1-1 আমার পেন্ডেন্টটি চুরি করার চেষ্টা করেছে। 1-1 তখন কাগজে লিখে মুভিনকে দেয়। শিয়াও আমার পেন্ডেন্ট নিতে পারে, আমার নামও নিতে পারে, কিন্তু আমার স্মৃতি নিতে পারবে না। তুমি তো জানো, যেদিন আমার বুকে আঘাত লেগেছিল তুমি ইচ্ছে করে নিজেকেও আঘাত করেছিলে, যাতে আমাদের দুজনের শরীরে একই রকম দাগ থাকে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় শৈশবে একবার 1-1 আহত হলে তার বুকে দাগ পড়ে যায়। সেটা দেখে মুভিনও নিজেকে আঘাত করে আর বলে, এখন আমাদের দুজনের শরীরে একই দাগ। বর্তমানে এটা শুনে মুভিন নিশ্চিত হয় যে 1-1ই আসলে তার ছোটবেলার বন্ধু। সে 1-1কে জড়িয়ে ধরে আর বলে, আই এম সরি, আমি তোমাকে বিশ্বাস করিনি। তখন শিয়াও বলে, না, আমি তোমার শৈশবের বন্ধু। তখন মুভিন অনেক রেগে যায়। সে বলে, তুমি সবসময় আমাকে শুধু মিথ্যাই বলেছ। শিয়াও আবার একটা ঘটনা মনে করিয়ে দেয়। সে বলে, শৈশবে তুমি আমাকে ক্যান্ডি এনে দিতে। এইটা শুনে মুভিন আবার শিয়াওয়ের কথা বিশ্বাস করতে শুরু করে। তখন 1-1 বলে, আমার গলার সুর কেন গেল জানো? ওই গুন্ডারা যেদিন আমার গলায় চেপে ধরেছিল তুমি পেছন থেকে সবকিছু দেখছিলে। এইটা শুনে মুভিন আবার 1-1-এর কথায় বিশ্বাস করতে থাকে। সে তাকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ শিয়াও শেষ লাইনটা বলে ফেলে, মনে আছে তো, শৈশবে তুমি বলেছিলে যদি আমরা এই জীবনে না মিলি তাহলে পরের জন্মে অবশ্যই বিয়ে করব। এটা শুনে মুভিন আবারও শিয়াওর দিকে ঝুঁকে যায়। সে 1-1-কে বেরিয়ে যেতে বলে। দুজনেই একসাথে বলতে থাকে, আমি তোমার আসল বন্ধু। এত সব শুনে মুভিন পুরোপুরি কনফিউজড হয়ে যায়। তার মাথায় প্রচন্ড ব্যথা করতে শুরু করে। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে আর মুভি সেখান থেকে বেরিয়ে যায়। যখন শিয়াও চলে যায় তখন 1-1 একটু থেমে বলে, তুমি কি ভেবেছিলে এত সহজে আমাকে হারাতে পারবে? কিন্তু তা কখনো হবে না। এবং সে 1-1-কে অপমান করতে থাকে। বাইরে গিয়ে অ্যাসিস্ট্যান্ট মুভিনকে বলে, আমি খুঁজে বের করেছি 1-1 তোমার শৈশবের বন্ধু নয়। সে শুধু তোমার সঙ্গে টাকার জন্য বিয়ে করেছে আর তোমার কোম্পানিতে অনেকগুলো গন্ডগোল করেছে। এইসব শুনে মুভিন রেগে গিয়ে ঘরে ঢুকে যায়। 1-1-কে বাইরে নিয়ে এসে বলে, আজ থেকে তুমি এই ঘরে আসতে পারবে না। এখন শুধু তোমার টাকার জন্য এখানে থাকবে, কিন্তু তোমাকে এই ঘর থেকে বের হতে হবে। 1-1 তাকে খুব বোঝানোর চেষ্টা করে, কিন্তু মুভিন বিশ্বাস করে না। সে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। 1-1 তখন বলে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। কিন্তু মুভিন তার এই কথাও বিশ্বাস করে না।
ঠিক তখনই শিয়াও আসে এবং 1-1-এর পেটে জোরে কিক মারতে থাকে। এর ফলে 1-1-এর প্রচন্ড ব্যথা হয়। তারা সাহায্য করতে চায় কিন্তু শিয়াও তাকে থামিয়ে দেয়। এরপর মুভিন রেগে ওই জায়গা থেকে চলে যায়। ঠিক তখনই সেই বৃদ্ধা মহিলাটি সেখানে আসে। সে 1-1-কে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যায় কারণ 1-1-এর ব্লিডিং শুরু হয়েছিল। বৃদ্ধা কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সাহায্য করিনি। বাইরে গিয়ে 1-1 অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে সে দ্রুত ভেতরে গিয়ে মুভিনকে সব সত্যটা খুলে বলে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট আর শাও উল্টো দাদিকে দোষ দিতে শুরু করে। তারা বলে, আমরা তো তোমার ছেলের ফিও দেব না। কিন্তু এইবার দাদি ভয় পায় না, বরং মুভিনকে তার ফোন দিয়ে দেয় যেখানে শাও আর অ্যাসিস্ট্যান্টের সব সত্য ধরা ছিল। শাও ফোনটা ফেলতে চাইলে মুভিন ধরে ফেলে আর সব কিছু দেখে ফেলে। এতে করে অ্যাসিস্ট্যান্ট আর শাও কান্না করে তার কাছে মাফ চাইতে থাকে। মুভিন রেগে গিয়ে তাদের উপর চিৎকার করে আর পুলিশে দেওয়ার হুমকি দেয়। তারা একে অপরকে দোষারোপ করতে থাকে কিন্তু মুভিন এবার কিচ্ছু শুনে না। দৌড়ে 1-1-এর খোঁজে বের হয়। রাস্তায় 1-1-কে হেঁটে যেতে দেখে মুভিন তার কাছে যায়। কান্না করতে করতে তার কাছে ক্ষমা চায় কিন্তু 1-1 তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মুভিন তাকে জড়িয়ে ধরে আর বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি। 1-1 চোখের জল ফেলতে ফেলতে বলে, তুমি সবসময় আমাকে সন্দেহ করলে, তুমি কোনোদিনও আমার উপর ভরসা করনি কেন? দুজনেই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু হঠাৎই 1-1 বলে, আমার সময় শেষ হয়ে এসেছে, আমরা এবার শুধু পরের জন্মেই দেখা করব। বলেই সে অজ্ঞান হয়ে পড়ে। মুভিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দৌড় দেয় কিন্তু মাঝপথেই গাড়ি ধাক্কা দেয় আর দুজনেই সেই দুর্ঘটনায় মারা যায়। মরার আগে মুভিন 1-1-এর হাত ধরে বলে, পরের জন্মে আমরা অবশ্যই আবার দেখা করব। আর এখানেই গল্পটা শেষ হয়।